নমস্কার। অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। সাদা মনে কাদা নেই, একটা বাংলায় কথা আছে। আমরা সাধারণ মানুষ, আমরা সামান্য একটু রাজনীতি বুঝলেও রাজনীতির গভীরে আমরা যেতে চাই না বা বুঝিও না। মোদ্দা কথা হলো, আমরা সাধারণ মানুষ যে দুর্নীতি বা যে অত্যাচার সহ্য করে এসেছি গত 15 বছর এবং 34 বছর, টোটাল 49 বছর, আমরা একটা বিকল্প খুঁজছিলাম। জনতা একটা বিকল্প খুঁজছিল। তার কারণ, কংগ্রেস সরকারকে আমাদের বাপ ঠাকুরদারা দেখেছে, বামফ্রন্ট সরকারকে আমরা দেখেছি এবং তৃণমূল সরকারকেও আমরাই দেখলাম। তার বিকল্প হিসাবে না আমরা কংগ্রেসকে পছন্দ করলাম, না সিপিএমকে। তাহলে পশ্চিমবঙ্গের বিকল্প কি হতে পারে? এখন গণতন্ত্র জিনিসটাই এমন হয়ে গেছে, মানে রাজতন্ত্রের মতনই, যে একবার ক্ষমতা ভোগ করছে বা ক্ষমতায় আসছে, সে তখন নিজেকে রাজা জমিদার ভাবতে শুরু করছে। যাই হোক, এই সরকারের এই সবে 2 মাস বয়স হলো। শুভেন্দুবাবু যে জনপ্রিয় নেতা, ওনার কাছে তথ্য ভিত্তিক বা তথ্য সমূহ ভান্ডার, উনি লজিক্যালি কথা বলেন এবং মানুষের মনের মধ্যে যে ইমপ্রেশন তৈরি করেন, এটা কিন্তু বলাই বাহুল্য, এর মধ্যে কোনো দ্বিধা নেই। বিধানসভায় উনি জ্বালাময়ী বক্তৃতা বা ভাষণ দিয়েছেন, আমরা শুনলাম। বিধানসভায় উনি বললেন যে ভাইপো নাকি বীরভূম বর্ধমান থেকে পাথর, কয়লা, বালি প্রত্যেক বছরে 1200 কোটি টাকা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইয়ে যেত। শুধু তাই নয়, টিএমসির জন্মলগ্ন থেকে উনি ছিলেন। টিএমসির ছোট বড় সমস্ত নেতা নেত্রী, বিশেষ করে ব্যানার্জি ফ্যামিলির টোটাল ফ্যামিলি হিস্টোরি উনি জানেন ওনার নখদর্পণে। ব্যানার্জি পরিবারের কোন মানুষ কি করেছে, কার কত সম্পত্তি, কিভাবে আয় আর কতখানি ব্যয়, সব রিপোর্ট কিন্তু ওনার কাছে আছে, যা ভোটের আগে বারবার বলতে শুনেছি এবং এখনো শুনছি। উনি বলতেন যে বিজেপি ক্ষমতায় এলে মাননীয়কে প্রাক্তন করবেন, করে দিয়েছেন। ভাইপোকে জেলে ঢোকাবেন, ভাইপোর অবস্থা খারাপ করে দেবে। এখন আমার একটা প্রশ্ন, উনি দেন অ্যান্ড দেন শুরু করেছেন বুলডোজার নীতি, যদিও বুলডোজার এখন থেমে গেছে। বেশ কিছু পদক্ষেপ উনি নিচ্ছেন, যত মার্ডার হয়েছে, যত দুর্নীতি হয়েছে, অ্যাকশন নিচ্ছেন। ছোট বড় নেতা যত জেলা ভিত্তিক আছে, প্রত্যেকেই কোমরে দড়ি বেঁধে শহরে পাড়াতে ঘোরানো, জনসমক্ষে ঘোরানো, ডিম থেরাপি সবই করছেন। কিন্তু কলকাতায় যে তাবড় তাবড় বড় বড় নেতারা 1000, 2000, 3000 কোটি টাকা মেরে বসে আছে, তাদের মাজাতে দড়ি কিন্তু পড়েনি। প্রথম কথা, সব্যসাচীর ঘরে নাকি তাল তাল সোনা পাওয়া গেছে, তার বান্ধবীর বাড়িতে তাল তাল সোনা পাওয়া গেছে। সবথেকে আরও একটা ন্যাক্কারজনক ঘটনা, দিদিমণি যে পরকীয়া করার জন্য উৎসাহিত করতেন, কাউন্সিলর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতে একটা বেশ্যাখানায় পরিণত করে দিয়েছিলেন তৃণমূল সরকার মমতার রাজত্বে। তার প্রতি কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত এই বর্তমান সরকার নেয়নি। টিএমসি দলটাকে ভাঙাতে ব্যস্ত শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ। টিএমসি দল ভেঙে দিয়েছেন। অনেকেই গুণগান করছেন যে বৃহত্তর স্বার্থে এই কাজ করা হচ্ছে।
সবই মানলাম বৃহত্তর স্বার্থে যে সংসদে 350-360টি সাংসদ দরকার, ডিলিমিটেশন বিল, মহিলা সংরক্ষণ বিল এবং আরও অন্যান্য যে সমস্ত বিলগুলো আটকে আছে, সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য অমিত শাহ, নরেন্দ্র মোদী সেই খেলায় নেমেছে। কিন্তু যত টিএমসি এমএলএ, যত টিএমসির এমপি, বিশেষ করে এমপিরা যেভাবে দরমালাই করে বিজেপিতে ঢুকছে বা পরোক্ষভাবে ব্যাকগ্রাউন্ডে বিজেপিকে সাপোর্ট করছে মন্ত্রিত্ব পাবার লোভে বা এই ভোটাভুটির ক্ষেত্রে, তারা তো ছাড় পেয়ে গেল। তারা যা দুর্নীতি করেছে, যা অন্যায় করেছে, সেগুলো তো অ্যাকশন নেবেন না অমিত শাহ, শুভেন্দু অধিকারী। ব্যানার্জি পরিবারের প্রতি তো অ্যাকশন নেবেন না। ভাইপোর প্রতি রাগ, ভাইপো কত সম্পত্তি করেছে, কলকাতায় কত প্লট কিনেছে, কতগুলো বাড়ি ঘরদোর করেছে, সে নিয়ম মেপে করেছে কি না, সিআইডি ডেকে নিয়ে যে 24টা প্রশ্নমালা তৈরি করে সংবাদ মাধ্যমে প্রচারিত করেছে, এই সমস্ত কোশ্চেনগুলো করা হবে, কোশ্চেন লিক আউট। এখন আমরা জানি না সিআইডি ভবনে, ভবানী ভবনে ভাইপোকে ডেকে মিষ্টি জল খাইয়ে বসিয়ে রেখেছে না আদৌ সেই প্রশ্নগুলো করেছিল। যদি প্রশ্ন করেছিল তার সদুত্তর কতকে কি পেয়েছে তার কিন্তু প্রকাশ হয়নি। ভাইপোর বাড়ি যে ফুটপাত চেপে করেছে তা বুলডোজার এখনো ঢুকলো না, ভেঙেও ফেললো না। এবং যে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি শুভেন্দুবাবু নিজে মুখে ভোটের আগে উচ্চারিত করেছিলেন, বিধানসভাতেও বলছেন, এখন উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আইন প্রশাসন সবই ওনার হাতে, পুলিশ ওনার হাতে, তা সত্ত্বেও ভাইপোকে কেন ছাড় দেওয়া হচ্ছে? ইডি, সিবিআই, এনআইএ থেকে শুরু করে যত ভারতবর্ষে তাপর তাপর এজেন্সি আছে, এমন কেউ নেই যে তাদেরকে ভাইপো জল খাওয়ায়নি। ভবানী ভবনে গিয়ে যে সিআইডি একসময় ভাইপোর কথায় ওঠা বসা করতো, যে পুলিশ অফিসাররা ভাইপোর কথায় ওঠা বসা করতো, সেই পুলিশ কর্তারা বা সেই সব সিআইডি আদৌ ভাইপোকে সেই 24টা প্রশ্নমালা মধ্যে প্রশ্ন করেছে কিনা সন্দেহ আছে। বুলডোজার কেন ভাইপোর বাড়িতে ঢুকলো না? এবং তিনি যে বিদেশে পালাবার ছক করেছেন চিকিৎসার নাম করে, যাই হোক একটা বাহানা দিয়ে, আর যদি বিদেশে পালিয়ে যায় আর যদি ফেরত না আসে, শুভেন্দুবাবু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভাইপোকে জেলে ঢোকাবো, আদৌ কি পারবেন? এখন বিধানসভাতে উনি ফলতা মডেল চালু করছেন। কেন ফলতা মডেল? কেন বাঁকুড়ার বিষ্ণুপুর মডেল হলো না? কেন বীরভূমের বোলপুর মডেল হবে না? কেন বর্ধমানের দুর্গাপুর আসানসোল মডেল হবে না? কেন বর্ধমানের বর্ধমান মডেল হবে না? কেন শিলিগুড়ি মডেল হবে না? আপনি ফলতা মডেলটাকেই কেন বেছে নিলেন? তাহলে আমরা কি এটা বুঝবো বা ধরে নেব যে ভাইপোর অসম্পূর্ণ কাজগুলোকে আপনি সম্পূর্ণ আনবেন, করবেন বা গতি আনবেন? এই ফলতা মডেল বা যে পুষ্পা নিজে বলেছিল যে আমি হারি জিতি থাকি না থাকি, ফলতার মানুষের জন্য উন্নতি হয়, যে মডেল বা যে উন্নতির ধারা বয়ে চলেছিল সেই উন্নতির বেগ যেন বন্ধ না হয়। আপনি কি সেই পুষ্পার কথা বা সেই ভাইপোর কথা পরোক্ষভাবে সেটা কি করতে চাইছেন? এখন প্রশ্ন অনেক। তার কারণ শুভেন্দুবাবু বিজেপির বা পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেতা মমতা ব্যানার্জির পরে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং যেহেতু আপনি তৃণমূল দল থেকে বিজেপিতে ঢুকেছেন, আর যাই হোক সন্দেহ অল্প কিন্তু থেকেই যায়। আমি বিরুদ্ধাচরণ করছি না, সাধারণ জনগণ হিসাবে আমার একটা প্রশ্ন, যে অন্যায় বা যে দুর্নীতি করেছে এটা সর্বজন বিদিত এবং সর্বজন সর্বসমক্ষে প্রমাণিত। ব্যানার্জি ফ্যামিলি এবং মমতা ব্যানার্জির ছত্রছায়ায় যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে,
তার মেন মাথা যে কিংপিন, তাকে যদি আপনি গ্রেফতার না করাতে পারেন, জেলে না ঢোকাতে পারেন, আপনি যতই বুলডোজার নীতি নিয়ে আসুন, যতই আইন কানুন নিয়ে আসুন বা যাই করুন, ব্যর্থতার প্রথম পদক্ষেপ কিন্তু এটাই হবে। এটা আমার কাছে একটা প্রশ্ন রইল। আমি এটা জনগণের পক্ষ থেকে প্রশ্ন করলাম, যদি ভাইপোকে জেলে ঢোকাতে না পেরেছেন, গ্রেপ্তার না করতে পেরেছেন, যদি ভাইপোর ঘরে বুলডোজার না ঢোকাতে পেরেছেন, আমি বলবো এটা আপনার ব্যর্থতার সবথেকে প্রথম ধাপ হবে। নমস্কার, ভিডিও শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।